হ্যালো ছাত্রীগণ, যে জ্ঞানগুরু সায়েন্স জিনিয়াসে যে তোমাদের স্বাগত। যাইকে যে অধ্যায় সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 9-এর প্রাণী সংবহন। যখন প্রাণী সংবহন সম্বন্ধে আলোচনা করার আগে আমরা জানবো সংবহন বলতে কী বোঝায়, সংবহন জিনিসটা কী। তাহলে সংবহন কাকে বলা হয়? বলা হচ্ছে যে পদ্ধতিতে উন্নত জীবদেহের প্রতিটি সজীব কোষে সুনির্দিষ্ট পথে তরল মাধ্যমে খাদ্য উপাদান, শ্বাসবায়ু ও অন্যান্য উপাদান পরিবাহিত হয় এবং রেচন পদার্থগুলো অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে প্রেরিত হয়, তাকে হচ্ছে সংবহন। অর্থাৎ সংবহন প্রণালীটি যে কোনো উন্নত জীবদেহের ক্ষেত্রেই ঘটে, সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, আর এটি ঘটে সজীব কোষে একটা সুনির্দিষ্ট পথের মাধ্যমে। অর্থাৎ এটি এটি যে কোনো পথে নয়, একটা নির্দিষ্ট পথে ঘটে। তরল মাধ্যমে, অর্থাৎ এক্ষেত্রে তরল মাধ্যমে সংবহন ঘটে বা বলা যায় পরিবহন ঘটে। এর ক্ষেত্রে এই মাধ্যমটি হচ্ছে জল, আর প্রাণী দেহের ক্ষেত্রে এই মাধ্যমটি হচ্ছে রক্ত। যে এই মাধ্যমের মধ্য দিয়ে খাদ্য উপাদান, অর্থাৎ আমরা যে খাদ্যটা খাচ্ছি সেটি যেমন পুষ্টির উপরে ছিল, পুষ্টি যে সেখানে কী হলো, সেখানে যে কি যে পুষ্টির ফলে খাদ্য পরিপাক হয়ে পর যে পুষ্টিরস শোষিত হইল, কিন্তু শুধুমাত্র পুষ্টিরস শোষিত হলে তো হবে না, সেটা তো নির্দিষ্ট অঙ্গে প্রেরণ করতে হবে। তা সেই প্রেরণের কাজটা কী করে? এই সংবহন। আমাদের দেহে যেমন রক্তের মাধ্যমে সেই পুষ্টিরসটি নির্দিষ্ট অঙ্গে প্রেরিত হয়। শ্বাসবায়ু, আমরা যে অক্সিজেন গ্যাস গ্রহণ করছি, এখানে অক্সিজেনটা কি হয়? অক্সিজেনটা যে সেখান থেকে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে কী হয়, নির্দিষ্ট প্রেরিত হয়, যেটি যে খাদ্য উপাদানকে জারিত করে শক্তি উৎপন্ন করে। এখন তাহলে এই যে অক্সিজেনকে প্রেরণ করবে সেটাকে হচ্ছে রক্ত, আর সেটা হচ্ছে সেই সংবহন প্রণালীর মাধ্যমে। তার সঙ্গে আরেকটি শ্বাসবায়ু যেটা হচ্ছে CO2 গ্যাস, যে সেটা শরীর থেকে বের করে দেওয়া প্রয়োজন। তো সেই কাজটা কার মাধ্যমে হয়? রক্তের মাধ্যমে, সংবহন প্রণালীর মাধ্যমে। ও অন্যান্য উপাদান পরিবাহিত হয়। অন্যান্য উপাদান মানে কি? হরমোন, খনিজ পদার্থ, তাপের পরিবহন, এইসব উপাদানগুলো কিন্তু যে এই সংবহনের মাধ্যমে পরিবাহিত হয়। আর রেচন পদার্থগুলো অপসারণ, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ দিক। রেচন পদার্থগুলো অপসারিত হয়ে নির্দিষ্ট প্রেরিত হওয়া। রেচন পদার্থ মানে কি? যে আমাদের যখন দেহে পুষ্টি সম্পন্ন হচ্ছে, তাহলে পুষ্টি সম্পন্ন হলে সেক্ষেত্রে কী হয়? সেক্ষেত্রে যখন খাদ্য জারিত হয়, খাদ্যের বিপাক ঘটে, তাহলে তারপরে কি দেখা যায়? যে বিপাকজাত দূষিত পদার্থ উৎপন্ন হয়। যেমন আমাদের দেহে কার্বন ডাইঅক্সাইড, সেটা একটি বিপাকজাত দূষিত পদার্থ। ইউরিয়া, আরও নানা রকম বিপাকজাত দূষিত পদার্থ উৎপন্ন হয়। এখন এই পদার্থগুলোকে নির্দিষ্ট অঙ্গে প্রেরণ করা খুবই প্রয়োজন, নতুবা এগুলো শরীরের মধ্যে যদি জমে যায় তাহলে কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়তে পারে। তো সেই কাজটা হয় কার মাধ্যমে? সংবহন প্রণালীর মাধ্যমে। আর এইগুলো হচ্ছে সংবহনের গুরুত্ব। পরিবেশকের পরিবহন, অর্থাৎ খাদ্য উপাদানের পরিবহন, শ্বাসবায়ুর পরিবহন, বিপাকীয় বর্জ্যের মুক্তি, অর্থাৎ যেগুলো হচ্ছে রেচন পদার্থ তার থেকে মুক্তি প্রদান, তাপের পরিবহন। তাপের পরিবহন মানে কি? যে তাপটাও কিন্তু এই সংবহনের মাধ্যমে কিন্তু পরিবাহিত হয়, যার ফলে শরীরের উষ্ণতা যে ঠিকঠাক থাকে, খুব বেশি বাড়েও না আর কমেও না। আর খনিজ পদার্থ মানে যেমন সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, এই যে বিভিন্ন রকম আয়নগুলো, খনিজ আয়নগুলো, সেগুলো সংবহনের মাধ্যমে পরিবাহিত হয়। আর এইটা হচ্ছে সংবহনের গুরুত্ব। এরপরে সংবহনের মধ্যে আমরা দেখি যে সংবহন তন্ত্র মানে কি? সংবহন তন্ত্র মানে যেসব অঙ্গগুলো সংবহনে সাহায্য করে, আর যেসব অঙ্গগুলো বা যেসব উপাদানগুলো নিয়ে যেসব উপাদানগুলো সংবহনে সাহায্য করে, যে তাদেরকে নিয়ে গঠিত হচ্ছে সংবহন তন্ত্র।
মানব সংবহনতন্ত্রের উপাদান হচ্ছে মূলত রক্ত, রক্তবাহ আর হৃৎপিণ্ড। এই তিনটি হচ্ছে মানব সংবহনতন্ত্রের উপাদান, যার মাধ্যমে যা দিয়ে সম্বন্ধ গঠিত আর সংবহনের কাজ সম্পন্ন হয়। এখানে আমরা দেখি রক্তবাহ। রক্তবাহটা কী? রক্তবাহটা হচ্ছে বলতে একবার সরুর নালী বিশেষ, যার মাধ্যমে রক্তটা যে বাহিত হয়, যার মধ্য দিয়ে। এখন এই রক্তবাহ হচ্ছে মূলত তিন প্রকারের: শিরা, ধমনী ও জালক। এই তিনটি হচ্ছে রক্তবাহ, যার মাধ্যমে রক্তটা কী হচ্ছে বাহিত হয়। এখন শিরা কোনটি বলা হচ্ছে? শিরা হচ্ছে এক প্রকারের নালী বিশেষ, যেটি যে আকারে দেহ প্রান্তদেশ থেকে রক্ত কী করে যে বয়ে নিয়ে আসে হৃৎপিণ্ডে, আর এর মধ্য দিয়ে সাধারণত দূষিত রক্ত প্রবাহিত হয়। এটি শিরা। অর্থাৎ কি যে শরীরে যখন বিপাকজাত দূষিত পদার্থ উৎপন্ন হয়, তাহলে সেই দূষিত পদার্থযুক্ত যেমন 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 যে বিপাকজাত দূষিত পদার্থের মধ্যে একটা হলো CO2 গ্যাস। তাহলে CO2 গ্যাসটা কী হয়? CO2 গ্যাসটা সেই রক্তের সঙ্গে যুক্ত হয়, আর ফলে উৎপন্ন হয় কি যে দূষিত রক্ত। এখন এই যে দূষিত রক্ত শিরার মাধ্যমে পরিবাহিত হয়ে পৌঁছায় হৃৎপিণ্ডে, আর সেই হৃৎপিণ্ড থেকে সেটি যায় ফুসফুসে। তারপরে সেই ফুসফুসে সেই CO2 গ্যাসটি বর্জিত হয়, আর সেটি শ্বাস কার্যের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। তাহলে এই CO2 যুক্ত রক্ত, মানে অধিক CO2 যুক্ত রক্তকে দেহ প্রান্তদেশ থেকে, মানে বিভিন্ন রকম কোষ থেকে যেখানে উৎপন্ন হয়, সেখান থেকে হৃৎপিণ্ডে বয়ে আনার কাজটা হচ্ছে শিরার। ধমনী হচ্ছে এর উল্টোটা। ধমনী কী করে? যে আমরা যখন অক্সিজেন গ্রহণ করছি, তাহলে সেই অক্সিজেনটা কী হয়? সেই অক্সিজেনটা যে হৃৎপিণ্ড থেকে যে নালীর মাধ্যমে, যে রক্তবাহের মাধ্যমে কী হচ্ছে সারা দেহে ছড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ধমনী। এই জন্য এটা সাধারণত বিশুদ্ধ রক্ত পরিবহন করে। তবে এদের ব্যতিক্রম আছে। ফুসফুসীয় শিরা সেটি কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, আর ফুসফুসীয় ধমনী সেটা CO2 যুক্ত রক্ত পরিবহন করে। আসলে শিরা ও ধমনীর সঠিক যেটা সংজ্ঞা, সেটা হচ্ছে কি যে শিরা মানে হচ্ছে সেটি উৎপত্তি হবে একার দেহ প্রান্তদেশ থেকে, আর সেটি মিলনস্থল হবে হৃৎপিণ্ড। আর ধমনী ক্ষেত্রে সেটি উৎপত্তিস্থল হবে হৃৎপিণ্ড, আর মিলনস্থল হবে দেহ প্রান্তদেশ। এখন যেটি যে ফুসফুসীয় শিরা, ফুসফুস শিরা হচ্ছে একমাত্র শিরা যেটি কিন্তু যেটি অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। কারণ এটি যে ফুসফুস থেকে রক্ত বয়ে আনে হৃৎপিণ্ডে, তাই এটি অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করলে এটি শিরা, কারণ এটির যে মিলনস্থল হচ্ছে হৃৎপিণ্ড। ফুসফুসীয় ধমনী একইভাবেই যে উৎপত্তিস্থল হচ্ছে হৃৎপিণ্ড, আর মিলনস্থল হচ্ছে ফুসফুস, তাই এটি CO2 যুক্ত পরিবহন করলেও এটি কিন্তু ধমনী, এটি কিন্তু শিরা নয়। এছাড়া হচ্ছে জালক। জালক কোনটি? জালক হচ্ছে যেটি ধমনী ও শিরার বিভিন্ন শাখা প্রশাখার মধ্যে সংযোগ রক্ষা করে, তাকে হচ্ছে জালক। অর্থাৎ যে যেমন ধমনী কী করে? ধমনী যে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, আর শিরা CO2 যুক্ত রক্ত। তাহলে এই জালকের যে জালক আছে, জালকের মধ্যে কি দেখা যায় যে এদের O2 ও CO2 আদান প্রদান ঘটে। ধমনী অক্সিজেন ত্যাগ করে, আর যেটা সেখানে কী দেখায়, সেখানে সেই রক্তটা যে CO2 গ্রহণ করে, আর শিরার মাধ্যমে পরিবাহিত হয়। তাহলে এই সংযোগ রক্ষাটা কী করে? জালক। এখানে দেখো একটি ছবি, যেখানে ধমনী, শিরা ও জালক তিনটি দেখতে পাবে। ধমনী যেটি হচ্ছে একেবারে প্রান্তদেশের যেটা লাল সরু নালী, সেটা হচ্ছে ধমনী। শিরা হচ্ছে যেটা হচ্ছে ডান দিকের যে নীল সরু নালী, সেটা হচ্ছে শিরা, যার মাধ্যমে
CO2 যুক্ত রক্ত প্রবাহিত হচ্ছে, আর মধ্যেখানে এটা আছে জালক। জালকের মধ্যে দেখো যে কি যে সেখানে কী দেখা যায়, সেখানে যে অক্সিজেন আর CO2-র আদান প্রদান ঘটে, আর সেটা দেখো শিরা ও ধমনির মধ্যে সংযোগ রক্ষা করেছে এই জালক অংশটা। এবারে শিরা ও ধমনির মধ্যে পার্থক্য কী, যে শিরা ধমনি এদের মধ্যে আমরা কী পার্থক্য লক্ষ্য করতে পারি। প্রথম কথা হচ্ছে, যদি আমরা এর যে উৎপত্তিস্থল দেখি, তাহলে আমরা কি দেখব, যে শিরার উৎপত্তিস্থল কি একেবারে দেহ প্রান্তদেশ, আর মিলনস্থল হচ্ছে কোথায়, হৃৎপিণ্ড। ধমনী ক্ষেত্রে উল্টো, ধমনী কিন্তু যে উৎপত্তিস্থল হচ্ছে হৃৎপিণ্ড, আর যেটা হচ্ছে মিলনস্থল হচ্ছে দেহ প্রান্তদেশ। শিরা সাধারণত CO2 যুক্ত রক্ত পরিবহন করে, আর ধমনী অক্সিজেনযুক্ত রক্ত। শিরার ক্ষেত্রে কী দেখা যায়, শিরার কোনো স্পন্দন নেই, ধমনীর স্পন্দন আছে। আমরা যে স্পন্দনটা পাই হাতে, যে সেই স্পন্দন কিন্তু হচ্ছে ধমনীর স্পন্দন, শিরার কিন্তু স্পন্দন নাই, শিরা হচ্ছে স্পন্দনহীন। আবার ধমনীর কোনো কপাটিকা থাকে না। কপাটিকা কি, কপাটিকা হচ্ছে কপাটের মতো অংশ, যেটা কী করে, যেটা যে অক্সিজেনের একমুখী প্রবাহে সাহায্য করে, অক্সিজেনকে অন্যদিকে প্রবাহিত হতে দেয় না, সে যে কপাটিকা, যেটা ধমনীতে থাকে না কিন্তু শিরাতে থাকে। ফলে শিরায় কী দেখা যায়, যে দূষিত রক্ত বা অধিক CO2 যুক্ত রক্ত একই দিকে প্রবাহিত হয়, অন্যদিকে প্রবাহিত হতে পারে না। এছাড়া হচ্ছে যে ধমনী যেটা হচ্ছে গহ্বরটা হচ্ছে ছোট, গহ্বরের ব্যাসটা ছোট, আর যেটা গহ্বরের ব্যাসটা ছোট, আর যেটা প্রাচীরটা হচ্ছে পুরু। শিরার ক্ষেত্রে উল্টোটা, শিরার কিন্তু গহ্বরের ব্যাস হচ্ছে যে ছোট বড়, আর প্রাচীর কিন্তু পাতলা। এরপর হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কাকে বলে, হৃৎপিণ্ডকে বলা যেতে পারে যে রক্ত সংবহনতন্ত্রের মূল অঙ্গ, অর্থাৎ যে সংবহন প্রণালীটি যে ঘটে, সেখানে হৃৎপিণ্ড কিন্তু কাজ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটির কাজ একবার পাম্পের মতো। যেমন যে পাম্প কী করে, পাম্প একটা যেটা ঘরের মধ্যে জলটা কী করে, জলটা যে সারা ঘরে পৌঁছাতে সাহায্য করে, ঠিক একইভাবে হৃৎপিণ্ড কী করে, হৃৎপিণ্ড রক্তকে সারা দেহে পৌঁছতে সাহায্য করে। হৃৎপিণ্ড হয় পেশিবহুল, প্রকোষ্ঠময়, এতে অনেকগুলো প্রকোষ্ঠ থাকে, মূলত 4টি যেমন প্রাণীদের 4টি প্রকোষ্ঠ থাকে, যেটা হচ্ছে মানব হৃৎপিণ্ডে 2টি অলিন্দ 2টি নিলয়। অন্যান্য প্রাণীদেহে তার বেশি প্রকোষ্ঠ থাকতে পারে। এটি পর্যায়ক্রমিক ও নির্দিষ্ট সময়ের ব্যবধানে ছন্দবদ্ধ সংকোচন প্রসারণ ঘটে, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর কিন্তু যে সংকুচিত হয় আর প্রসারিত হয়। আর যেটাকে আমরা বলি হার্টবিট, যেটাকে বলি হার্টবিট, যেমন হৃৎপিণ্ড যে দুপুর করে, সেটা হচ্ছে কি সংকোচন প্রসারণের জন্য। সংকোচনকে বলা হচ্ছে সিস্টল, আর প্রসারণ করছে ডায়াস্টল। আর এই সংকোচন প্রসারণ দ্বারা কী করে, যে রক্ত বা এর মধ্য দিয়ে রক্তকে সারা দেহে ছড়িয়ে দিতে সাহায্য করে, আর সারা দেহে দূষিত রক্ত আবার হৃৎপিণ্ডে নিয়ে আসতেও সাহায্য করে। সেখানে হৃৎপিণ্ডের উপর একটি আবরণ থাকে, একটি পর্দা থাকে, যাকে হচ্ছে পেরিকার্ডিয়াম পর্দা। এই পেরিকার্ডিয়াম পর্দার থাকে যে 3টি স্তর, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। এই 3টি স্তর নিয়ে হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম পর্দাটি গঠিত হয়। যেমন দেখো এখানে একটা হৃৎপিণ্ডের ছবি। হৃৎপিণ্ডের গঠন সম্বন্ধে বিস্তারিত আলোচনা পরের ভিডিওতে করব। আজকে এই সময় আলোচনা হচ্ছে না। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে মুক্ত সংবহন। দেখো সংবহন মূলত হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মুক্ত সংবহন, একটা বদ্ধ সংবহন। মুক্ত সংবহন কি, মুক্ত সংবহন হচ্ছে যে রক্ত সংবহনে কি
রক্ত শুধু হৃৎপিণ্ড আর রক্ত বায়ের মধ্য দিয়ে প্রবাহিত হয় না, যে তার সঙ্গে কী দেখা যায়, তার সঙ্গে সেটি দেহ গহ্বরে মুক্ত হয় এবং কলাকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে, সেটা মুক্ত সংবহন। আর যেটা বদ্ধ সংবহন, সেখানে কি, সেখানে যে রক্ত সংবহনে রক্ত সর্বদা হৃৎপিণ্ড ও রক্তবাহের মধ্য দিয়ে প্রবাহিত হয়, আর কখনো দেহগহ্বরে মুক্ত হয় না বা কলাকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে না, সেটা হচ্ছে বদ্ধ সংবহন। যেমন যদি আমরা দেখি যে আমাদের মানবদেহ দেখবে যে কি, যে রক্তটা সবসময় হৃৎপিণ্ড আর রক্তবাহের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়। নতুবা ভাবো যে যদি সেটা যদি না করতো তাহলে কী হতো, তাহলে আমরা যে খাদ্য খাচ্ছি, যে আমরা খাবার খাচ্ছি পেটে, আর যে সেখানে যেটা যে অপাচ্য অংশ সেটা কি, সেটা হয়, সেটা কি যে সেটা মলরূপে কিন্তু বাইরে বেরিয়ে যায়, কিন্তু যে সেই মলে কিন্তু কোনো রক্ত থাকে না, যদিও সেই যে খাদ্যটা যাচ্ছে পেটে, কিন্তু পেটের যে অংশে খাদ্য যাচ্ছে সেখানে কিন্তু রক্ত থাকে। রক্ত থাকছে কি, যে বিভিন্ন সেখানে রক্তবাহ আছে, রক্তবাহের মধ্যে তার যে বাইরে বেরোয় না, আর যেহেতু তার বাইরে বেরোয় না, সেই জন্য কী দেখা যায়, সেখানে কিন্তু যে সেখানে পুরোপুরি থেকে আলাদা থাকে। কিন্তু এখানে মুক্ত সংবহনে কিন্তু তা হয় না। মুক্ত সংবহনে দেহগহ্বর বা কলাকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে। মুক্ত সংবহন সাধারণত অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে বেশি দেখা যায়। অধিকাংশ অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে মুক্ত সংবহন দেখা যায়, যদিও ব্যতিক্রম আছে, যেমন কেঁচো, জোঁক, এরা অমেরুদণ্ডী হলেও এদের কিন্তু বদ্ধ সংবহন পরিলক্ষিত হয়। এখানে দেখো যেটি অমেরুদণ্ডী প্রাণীর যেটা মুক্ত সংবহন, যে সেখানে কী হচ্ছে, যে সেখানে দেখো সেখানে হচ্ছে কি, যেটা হচ্ছে একটা যে সন্ধিপদী প্রাণীর যে মুক্ত সংবহন তন্ত্র। সন্ধিপদী প্রাণী বা পতঙ্গের দেহের যে রক্তে কিন্তু কোনো রক্তরঞ্জক থাকে না। আমাদের দেহে হিমোগ্লোবিন নামক রক্তরঞ্জক পদার্থ থাকে, এই জন্য আমাদের রক্তের রং লাল হয়। পতঙ্গদের কিন্তু রক্ত হচ্ছে বর্ণহীন, আর পতঙ্গদের রক্ত বর্ণহীন হওয়ার জন্য কি, যে কারণ কি এদের কিন্তু রক্তে কোনো যে রক্তরঞ্জক পদার্থ থাকে না, তাই এদের রক্ত হয় বর্ণহীন হয়। এদের বর্ণহীন রক্ত একবার হচ্ছে হিমোলিন। এখানে দেখো যে এখানে সন্ধিপদী প্রাণী বলা হচ্ছে, তারা কিন্তু দেহে বিভিন্ন রকম যে ছিদ্র বর্তমান থাকে। এদের দেহে যে ছিদ্র থাকে সেই ছিদ্রগুলো হচ্ছে অস্টিয়া। যে ছিদ্রের মধ্যে কি দেখা যায়, যে সেখানে কি যে দেহগহ্বরের সঙ্গে এখানে সংযোগ কিন্তু রক্ষিত হয় এখানে। আর যে তার মধ্যে কি দেখা যায়, তার মধ্যে কিন্তু যে রক্তটা দেহগহ্বরে মুক্ত হয় আর প্রত্যক্ষ কলাকোষের সংস্পর্শে আসতে পারে। কিন্তু যদি আমরা মানবদেহ দেখি, মানবদেহ কিন্তু যেটা আছে সংবহনতন্ত্র, সেটা পুরো বদ্ধ সংবহনতন্ত্র এবং দ্বিচক্রী। যেমন এখানে দেখতে পারো, এখানে যেটা দেখানো হয়েছে সংবহনতন্ত্রে, সেখানে কি দেখছি আমরা, দেখো যে যেটা ডান দিকে আছে, ডান দিকে যেটা ফুসফুস আছে, ডান দিকে ফুসফুস আর বাঁ দিকে ফুসফুস। ডান দিকে ফুসফুসের যে রক্তজালক আছে, সেখান থেকে কি দেখা যাচ্ছে, সেখান থেকে যেটা হচ্ছে অক্সিজেনটা ফুসফুসীয় ধমনীর সঙ্গে যুক্ত হচ্ছে, তারপরে ফুসফুস শিরার সঙ্গে যুক্ত হচ্ছে, ধমনীর শিরার সঙ্গে যুক্ত হচ্ছে। ফুসফুসের শিরার সঙ্গে যুক্ত হয়ে সেটি পৌঁছাচ্ছে, দেখো যে হৃৎপিণ্ডে, আর হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠে পৌঁছাচ্ছে সেই প্রকোষ্ঠে বলা হচ্ছে অলিন্দ, এটা হচ্ছে বাম অলিন্দ। সেখান থেকে দেখো, সেখান থেকে যাচ্ছে সেটি নিচের প্রকোষ্ঠে, যেটা হচ্ছে বাম নিলয়। সেখান থেকে
কি হয়, সেখান থেকে সেটি যে মহাধমনীর মাধ্যমে, যেটা দেখো যেটা উপরের দিকে এটা গেছে, যেটা উপরের দিকে এসে হচ্ছে মহাধমনী, সেই মহাধমনীর মাধ্যমে সেটা কিন্তু কী হচ্ছে, যে সারা দিয়ে ছড়িয়ে পড়ছে। যে দেখো উপরে আর নিচে যেটা আছে, সেখানে ছড়িয়ে সেটা পড়ছে, আর সেটা ছড়িয়ে পড়ার পর কি, যেটা হচ্ছে রক্ত জালক, যেটা জালকে সেটা মিলিত হওয়ার পর সেখানে যে O2 আর CO2 আদান প্রদান ঘটছে। আর তারপর সেটা যে শিরার মাধ্যমে, মানে প্রথমে ছিল অক্সিজেনযুক্ত রক্ত, বিশুদ্ধ রক্ত, তাই দেখো রঙটা লাল ছিল, এখন পরের দিকে দেখো রঙটা নীল হয়েছে, অর্থাৎ সেটি দূষিত রক্ত বা অধিক CO2 যুক্ত রক্তে পরিণত হয়েছে। এবার সেটি যে শিরার মাধ্যমে দেখো যেটা পৌঁছাচ্ছে হৃৎপিণ্ডের বাঁ দিকে যে প্রকোষ্ঠ উপরে, যেটা করা হচ্ছে যেটা যে ডান অলিন্দ, যেটা নীল রঙের প্রকোষ্ঠ দেখো, যে সেটা ডান অলিন্দ, যেখানে দূষিত রক্ত কিন্তু প্রবেশ করছে। এরপর সেই ডান অলিন্দে দূষিত রক্তটি যাচ্ছে নিচের প্রকোষ্ঠে ডান নিলয়ে যাওয়ার পর সেই রক্তটি দেখো যে আবার ফুসফুসে কিন্তু পৌঁছাচ্ছে, বাম দিকে আর ডান দিকে। এক্ষেত্রে যে রক্তবাহটি রক্তকে ডান অলিন্দে বয়ে নিয়ে এলো তাকে হচ্ছে মহাশিরা। আর যে রক্তবাহটি রক্তকে হৃৎপিণ্ড থেকে দুটি ফুসফুস পৌঁছালো অধিক CO2 যুক্ত রক্তকে, সেটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। এরপরে সেই রক্তটি যেটা যে ফুসফুসে কী করে, ফুসফুসে CO2 বর্জন করে, CO2 বর্জন করার পর আর O2 গ্রহণ করে। O2 গ্রহণ করার পর আবার ফুসফুস শিরার মাধ্যমে রক্ত পৌঁছায় হৃৎপিণ্ডে বাম অলিন্দে থেকে আবার বাম নিলয়ে, আবার সেটি সারা দেহে ছড়িয়ে পড়ে, আবার দূষিত রক্ত পৌঁছায় ডান অলিন্দ থেকে ডান নিলয় থেকে আবার যে অধিক CO2 যুক্ত রক্ত ফুসফুসে গিয়ে পর CO2 বর্জন করে অক্সিজেন গ্রহণ করে। আর এইভাবে কিন্তু এই প্রক্রিয়া চলতে থাকে। তাহলে এই প্রক্রিয়ার মধ্যে দেখো এটি দুটি চক্রে সম্পন্ন হচ্ছে। এখানে একটি চক্রের ক্ষেত্রে কী দেখছি আমরা, দেখছি যে ফুসফুস থেকে অক্সিজেনটা হৃৎপিণ্ডে পৌঁছানোর পর সেটি যাচ্ছে সারা দেহে, আবার সারা দেহ থেকে দূষিত রক্তটি হৃৎপিণ্ডে আসার পর আবার ফিরে যাচ্ছে ফুসফুসে। যেহেতু এটি দুটি চক্রে সম্পন্ন হচ্ছে, তাই যে এক্ষেত্রে যে সংবহন তা হচ্ছে দ্বিচক্রী সংবহন, আর এই ধরনের হৃৎপিণ্ড বলা হচ্ছে দ্বিচক্রী হৃৎপিণ্ড। আর এক্ষেত্রে দেখো যে রক্তটা সবসময় যে হৃৎপিণ্ড আর যেটা রক্তবাহ এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, কখনো কিন্তু এর বাইরে উন্মুক্ত হচ্ছে না। তাই এ ধরনের যে সংবহন সেটা হচ্ছে বদ্ধ সংবহন। এক্ষেত্রে কখনোই রক্ত দেহ গহ্বরে মুক্ত হয় না বা কলাকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে না। তাহলে আজকে এই মুক্ত সংবহন বদ্ধ সংবহন পর্যন্ত আলোচনা হলো, যেটা পরের ভিডিওতে এর পরের যে অংশটা যেটা আসমান আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ করছি। নমস্কার।